মিস আসসালামু মিস আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আপনি বেশ কেমন ভালো। আছেন? আপনি কেমন আছেন? এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো। আ যদি কোনো আইডিয়া না থাকে আমি বলি ন্যারেশনটা কি? মেইনলি ধরো তুমি তোমাদের বাসায়, সেখানে তোমার আ দাদি তোমাকে একটা গল্প শোনাচ্ছে। খুব সুন্দর। এখন তুমি বড় হলে তুমি একটা ছোট বাচ্চাকে তুমি ঠিক সেইম গল্পটা শোনাতে চাও। এখন তুমি যেভাবে বলবে, তুমি গল্পটা তোমার দাদির থেকে যেভাবে শুনেছো এটা হচ্ছে তোমার মতো করে বলবে। তো এই যে আমরা একটা চেঞ্জ করলাম, একটু একটু চেঞ্জ, এটাকে সাধারণত আমরা বলি ন্যারেশন। যেমন কি ধরো আজকে উম সুবা আমাকে একটা কাহিনী বললো। এই কাহিনীটা যখন আমি অন্যদিন জেমিকে গিয়ে বলতে যাব, তখন আমি বলবো যে জানো, সুবা আমাকে বলেছিল এরকম এরকম এরকম। এই যে আমি ওর কথাটা আমি বলছি, একটু চেঞ্জ করে বলছি, এই ব্যাপারটাকে বলা হয় ইংলিশে ন্যারেশন। এটা হচ্ছে খুবই মজাদার একটা টপিক, খুব আহ ক্রিয়েটিভ একটা টপিক বলা যায়। তো এটাই আজকে আমরা শিখবো। তোমাদের ন্যারেশন, যেহেতু তোমরা ক্লাস 7-এ আছো, ন্যারেশনটা একটু মোটামুটি ইজি তোমাদের জন্য। ক্লাস 8-9-এ আর একটু হার্ড করে দেওয়া হয়। তোমাদের সাধারণত থাকে একটা সেন্টেন্সকে একটু চেঞ্জ করো। তো সেন্টেন্সকে চেঞ্জ করা ন্যারেশনে আসে, কিন্তু বড় হলে তোমাদের পুরো একটা প্যাসেজ দিবে, সেইটাকে চেঞ্জ করতে বলা হয়। বুঝতে পেরেছি? জি মিস। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। ন্যারেশন রুলস দিয়ে আমরা ফার্স্টে এটা বুঝতে পেরেছি যে ন্যারেশন কি। যেমন ধরো, আমরা আগে এক্সাম্পলটা দেখি, তাহলে বুঝতে পারবো। বলেছে, উইল ইউ প্লে ফুটবল টুমরো? আই আস্ক আতিফ। আমি আতিফকে জিজ্ঞেস করেছি যে তুমি কি কালকে ফুটবল খেলবা। এটাকে যদি ধরো আমি এটা আমি ডিরেক্ট ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু এই কথাটা ধরো অন্য কেউ শুনেছে, সে এখন কিভাবে চেঞ্জ করবে? সে বলবে যে আই আস্ক আতিফ ইফ হি উড প্লে ফুটবল দ্য নেক্সট ডে। দেখো, ফার্স্ট আমি জিজ্ঞেস করেছিলাম আতিফকে যে তুমি কি ফুটবল খেলবা। এটাকে যদি আমি একটা নর্মাল ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ কি, সেটা হচ্ছে আমি কারোর সাথে ডিরেক্ট কথা বলে সেটা হবে ডিরেক্ট স্পিচ। কিন্তু এই কথাটা যদি থার্ড পার্সন আমাদের জন্য আহ ধরো থার্ড পার্সন এটা এক্সপ্লেইন করছে, সে বলবে যে আই আস্কড আতিফ হি ইফ হি উড প্লে ফুটবল দ্য নেক্সট ডে। তো এখন দেখো, এখানে তোমাদের প্রশ্ন হতে পারে অনেক কিছু, যে কোনটাই ডিরেক্ট স্পিচ কি, ইনডিরেক্ট স্পিচ কি, রিপোর্টিং ভার্ব কি। তো ফার্স্টে আমরা একটু বেসিক থেকে জেনে নিই, যেহেতু আমাদের ন্যারেশন আমাদের জন্য হয়তো মোটামুটি নিও। এর আগে বলো, টেলস সম্পর্কে কি আমাদের ধারণা আছে সবার? জি মিস। আচ্ছা, টেলস সম্পর্কে ধারণা থাকলে এটা আমাদের জন্য একটু ইজি হবে। ফার্স্ট থেকে ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ হচ্ছে যেটা, এই যে তো আমরা খেয়াল রাখবো যখন এরকম ইনভার্টেড কমা থাকবে এবং ডিরেক্ট একটা কথা বলা হবে, যেমন আই আস্ক সিমি ইফ ইফ শি হ্যাঁ, আচ্ছা, আই আস্ক সিমি ডিড ইউ গো টু স্কুল টুডে। এটা আমি ওকে একটা ডিরেক্ট প্রশ্ন করলাম, হ্যাঁ, যে তুমি কি আজকে স্কুলে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছো। এটা হচ্ছে আমাদের একটা ডিরেক্ট স্পিচ। যখন আমরা ওয়ান টু ওয়ান কনভারসেশন করি, যেমন তুমি আজকে তোমার ছোট বোনকে গিয়ে বললে যে চলো আমরা আজকে খেলতে যাই। এই যে একটা কথা বললাম, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। কিন্তু ইনডিরেক্টটা কি? যেমন ইনডিরেক্টটা হবে কখন, যে আহ এটা ধরো তুমি আর তোমার বোনকে যে কথাটা বললে, এটা আমি দেখেছি। কারণ আমি বলবো যে আহ জেমি ওর বোনকে জিজ্ঞেস করেছে যে আহ ও খেলতে যাবে কি না। এই যে দেখো, আমি যে কথাটা একটু চেঞ্জ করলাম, ফার্স্টে ছিল যে তুমি কি খেলতে যাবে, আর আমি যে বললাম যে ওর বোনকে জিজ্ঞেস করেছে খেলতে যাবে কি না। দুইটা কথার আসলে মিনিং একই, জাস্ট একটু ঘুরিয়ে বলা হয়েছে। এটাকে আমরা বুঝতে পেরেছি। জি মিস। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনটা ডিরেক্ট স্পিচ, কোনটা ইনডিরেক্ট স্পিচ। এটা হচ্ছে আমাদের ন্যারেশনের সবথেকে বেসিকটা বলা যায়। ডিরেক্ট স্পিচ হচ্ছে যখন সরাসরি প্রশ্ন করা হয়, আর ইনডিরেক্ট হচ্ছে যখন এটাকে অন্য কেউ যেভাবে বললে বলতো, সেটা আর কি ইনডিরেক্ট স্পিচ। এরপরে দেখো, বলেছে যে রিপোর্টিং ভার্ব। এটা একটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস। রিপোর্টিং ভার্ব কি?
দেখো, এই যে একটা আমাদের স্টেটমেন্ট দেওয়া ইনভার্টেড কমার ভিতরে, এটা যে কোনো কিছু থাকতে পারে, এরকম কোয়েশ্চেন মার্ক থাকতে পারে, নর্মাল যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু এরপরে আই আস্কড আতিফ, দেখো এখানে আস্কড থাকতে পারে, সেইড থাকতে পারে, টোল্ড থাকতে পারে, এরকম। এই আস্ক, সেইড, টোল্ড, এগুলো, এই ভার্ব গুলো আমরা শুনেই বুঝতে পারছি এগুলো কোন টেন্সে আছে। আবার বলি, যেমন এখানে থাকে সাধারণত আস্ক থাকতে পারে, টোল্ড থাকতে পারে, আর সেইড থাকতে পারে। এই ভার্ব গুলো কিন্তু আমাদের ট্রান্সলেট, তাহলে কি কি আমি বললাম, আস্ক থাকতে পারে, তো টোল্ড থাকতে পারে, এবং সেইড থাকতে পারে। ক্লিয়ার সবাই? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? স্টেটমেন্টের পর একটা ভার্ব তোমরা দেখতে পারো যে আমি লিখেছি আই আস্কড আতিফ। এই যে তোমাদের এইটার কথা বলছে, আই আস্কড আতিফ। এখানে আস্কের দিকে তাকাই, যদি এখানে সেইড থাকতে পারতো, টোল্ডও থাকতে পারতো। আস্ক, টোল্ড, সেইড, এগুলো কিন্তু আমাদের যে, এই যে আস্ক লেখা, এখানে যদি টোল্ড থাকতো অথবা সেইড থাকতো, এগুলো প্রতিটাই কোন টেন্সে আছে বলো তো আমাকে? আছে হচ্ছে পাস্ট টেন্স। ঠিক আছে? আর তোর, সেই, তিনটা ভার্বই হচ্ছে আমাদের পাস্ট টেন্সে থাকবে। তো এটাই আমাদেরকে বলেছে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব কোনটা আমরা এটা দেখেছি, আস্ক, সেইড, টোল্ড, এগুলো আস্ক, সেইড, টোল্ড, সাধারণত এগুলো ফার্স্টে থাকে। তো এই রিপোর্টিং ভার্ব গুলোর মাঝে অথবা শেষে থাকলে ইনডিরেক্ট রিপোর্টিং ভার্ব একদম শুরুতে থাকে। মানে কি? এই যে দেখো, ডিরেক্ট স্পিচে যদি আমরা তাকাই, উইল ইউ প্লে ফুটবল টুমরো, এখানে এই যে আমাদের যে ভার্বটা ছিল রিপোর্টিং ভার্ব, এটা দেখো সবার শেষে, একদম সেন্টেন্সের শেষের দিকে। তো বলেছি যদি মাঝে থাকে অথবা শেষে থাকে, তাহলে সেই আস্ক ভার্বটাই ইনডিরেক্ট করার সময় সবার শুরুতে বসবে, সাবজেক্টের পরেই বসবে। ক্লিয়ার এই পর্যন্ত? রিপিট করি তাহলে। এই যে দেখো, ফার্স্টে আমাদের ন্যারেশন যেটা আমরা দেখেছি, ন্যারেশন হচ্ছে ডিরেক্ট স্পিচ কে ইনডিরেক্ট করে। ডিরেক্ট মানে হচ্ছে একজন আরেকজনের সাথে কথা বলছে, এটা থার্ড পার্সন থাকলে যেভাবে বলতো সেটাই। যেমন আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, আই আস্কড আতিফ উইল ইউ প্লে ফুটবল টুমরো, আমি আতিফকে আস্ক করেছি যে আতিফ, তুমি কি কালকে ফুটবল খেলবা। এই কথাটাকে যদি আমি একটু চেঞ্জ করি, দেখো চেঞ্জ করে আমি কি লিখলাম, আই আস্কড আতিফ if he would play football the next day, আমি আতিফকে জিজ্ঞেস করেছি যে সে কি আগামীকাল ফুটবল খেলবে কিনা। এই যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট এর পার্থক্য, এটাই হচ্ছে আমাদের ন্যারেশন, যে ডিরেক্ট স্পিচকে কিভাবে ইনডিরেক্ট বানানো যায়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও? জি মিস। জি মিস। আচ্ছা, নেক্সট আমাদের বলেছে আরো একটা, এই যে আমরা দুইটা টার্ম শিখলাম, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, এই পর্যন্ত বুঝলাম। নেক্সট আরেকটা টার্ম, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কি? যখন আমাদের ডিরেক্ট স্পিচে তুমি একটা ভার্ব দেখবে যে উইল ইউ প্লে ফুটবল টুমরো, এখানে যে কোনো কিছু থাকতে পারতো, এরকম প্রশ্নবোধক সেন্টেন্সও থাকতে পারতো, অ্যাসার্টিভ সেন্টেন্সও থাকতে পারতো, বা যে কোনো কিছু। তখন এখানে হতো যে, যেমন উইল ইউ প্লে ফুটবল টুমরো, তারপর লেখা আই আস্কড আতিফ, মানে আমি আতিফকে জিজ্ঞেস করেছি। মানে এটা হতে পারতো যে হ্যাভ ইউ হ্যাভ ইউ ইটেন ইউর লাঞ্চ, কিংবা হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ, এরকম। আই আস্কড আতিফ বা আই আস্কড জেমি, আই আস্কড সুভা, এরকম। এই যে দেখো, এখানে একটা ভার্ব আছে, আস্কড আছে, এবং আমি আরো বলেছি যে এখানে আস্কডও থাকতে পারতো, যদি কেউ কোনো নর্মাল কথা বলতো যে আই টোল্ড সুভা দ্যাট শি ইজ আ গুড গার্ল। এই যে দেখো, আই টোল্ড বলেছি, এখানে টোল্ডও থাকতে পারতো, সেইডও থাকতে পারতো। মানে তিনটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি, আস্কড, টোল্ড, সেইড। তিনটা ভার্বই আমাদের কোন টেন্সে আছে এটা কি বলতে পারবো? পাস্ট টেন্সে। ভেরি গুড, এই তিনটাই হচ্ছে আমাদের পাস্ট টেন্সে আছে। সাধারণত আমাদের রিপোর্টিং ভার্ব গুলো পাস্ট টেন্সেই থাকে। এবং আরেকটা কথা, এই ভার্ব গুলো যে বললাম, আর, টোল্ড, সেইড, এই তিনটাই হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কি? একটা ডিরেক্ট স্পিচে যে কেউ কি কাউকে আস্ক করছে কিনা,
বলছে কিনা এটা বোঝার জন্য যে ভার্বটা ইউজ করা হয় সেটাই হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। যেমন এই ডিরেক্ট স্পিচের এক্সাম্পল 1-এ আমাদের আস্কড, এই ভার্বটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। তো আমাদের ফার্স্ট রুলস যেটা ছিল, ন্যারেশন আমরা যখন করবো তখন আমাদের কি কি মাথায় রাখতে হবে, এই যে দেখো বলেছে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যেটা আস্কড সেটা যদি মাঝে অথবা শেষে থাকে, এখানে আমরা দেখতে পারি যে আই আস্ক আতিফ এটা একদম শেষের দিকে আছে, তো মাঝে অথবা শেষে থাকলে সেটা কি হবে, ইনডিরেক্ট করার সময় সেই ভার্বটা একদম শুরুতে থাকে। এই যে দেখো ইনডিরেক্টে যখন আমি তাকাবো আই আস্কড আতিফ, এর পরের অংশটুকু আমরা পরে সলভ করছি, তার এটা তোমরা ভয় পেও না যে ইফ ইউ প্লে ফুটবল দ্য নেক্সট, সে কি আগামীকাল খেলবে কিনা, এটা আমি একটু জিজ্ঞেস করেছি। কিন্তু এখানে বোঝার ব্যাপার হলো যে যেটা লাস্টে ছিল সেটা ফার্স্টে চলে আসবে, এটাই আমাদের নিয়ম। যে রিপোর্টিং ভার্ব যদি লাস্টের দিকে থাকে বা মাঝে থাকে তাহলে এটা শুরুতে বসবে। ক্লিয়ার? জি মিস। জি মিস। ওকে, দেন আমি তাহলে আগাই, যেহেতু আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এটা আমাদের ছিল ফার্স্ট রুলস ন্যারেশনের। সেকেন্ডে আসবে যে আমরা আগে উদাহরণটা দেখি, তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। যেমন দ্য টিচার সেইড টু মি, এই যে দেখো এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব আস্ক না, এখানে হচ্ছে সেইড। দ্য টিচার সেইড টু মি ইউ ক্যান স্টপ রিডিং, ইউ মে রিড টুমরো। দ্য টিচার আমাকে কি বলেছে, বলেছে যে তুমি আজকে পড়া বন্ধ করতে পারো, আবার কালকে থেকে পড়বে, মানে আজকের মতো পড়া শেষ। তো এই যে বলেছে দেখো উনি কিন্তু দুইটা কথা বলেছে। ফার্স্ট সেন্টেন্সটা হলো ইউ ক্যান স্টপ রিডিং, তারপর হচ্ছে ইউ মে রিড টুমরো। দুইটা সেন্টেন্স একই সাথে বলেছে একজন টিচার। এখন আমরা তো আগের সেন্টেন্সে দেখেছিলাম যে একটা কথা বললে সেটা কিভাবে ইন্ডিকেট করে, তাই আজ দিয়ে তারপরে আমরা বাকি সেন্টেন্সটুকু তুলে দিই। কিন্তু এখানে বলেছে দুইটা সেন্টেন্স, তাহলে তো এটা একটু সমস্যা হয়ে গেল। এই জন্য আমাদের কি বলেছে, দ্বিতীয় বা তৎপরবর্তী রিপোর্টেড স্পিচকে, রিপোর্টেড স্পিচ হচ্ছে ভিতরে ইনভার্টেড কমার ভিতরে যে কথাগুলো থাকে সেগুলোকে আমি রিপোর্টেড স্পিচ বলি। এই যে একটা রিপোর্টেড স্পিচ, এই যে একটা রিপোর্টেড স্পিচ, দুইটা দেখতে পেরেছি। জি মিস। আচ্ছা, জি ভেরি গুড। মিস। তাহলে আমরা যেখানে ছিলাম যে দুইটা সেন্টেন্স থাকে আমরা বলি দুইটা রিপোর্টেড স্পিচ। তা একটা মানুষ দুইটা কথা বলেছে, তা টিচার সেই তুমি, কারণ আমি যখন এটাকে চেঞ্জ করব মাঝে কি আমি এন্ড দিব? অবশ্যই না, ভালো লাগবে না। তো কি করব, ঠিকই তো, দ্বিতীয় বা তৎপরবর্তী, দ্বিতীয় বা তৎপরবর্তী মানে দুইটা বা তিনটা কথা যদি থাকতো সেক্ষেত্রে আমরা ইন্ডিরেক্ট করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স কি আমরা কি জানি? অ্যাসার্টিভ সেন্টেন্স জি মিস। কি বলতো? জি মিস। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যেটা একটা যে ফ্যাক্ট বলে। সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো কোনো বিবৃতি প্রকাশ মিস পায় বলবো, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে নর্মাল বিবৃতি বা ফ্যাক্ট এরকম বোঝানোর ক্ষেত্রে যে সেন্টেন্সগুলো সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটাই বলেছে যে দুই বা ততোধিক সেন্টেন্স যদি থাকে, আর এগুলো সব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখো কোনো কোশ্চেন মার্ক নাই, নর্মাল সেন্টেন্স। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দুইটার মাঝে যোগ করার জন্য কি দিব, অ্যাডেড বা ফার্দার অ্যাডেড। অ্যাডেড মানে হচ্ছে যোগ করা হয়েছে, অ্যাডেড। কিংবা যদি এখানে প্রশ্নবোধক কোনো সেন্টেন্স থাকতো তাহলে আমরা বলতাম অলসো আস্কড বা ফার্দার আস্কড। আমরা একটু উদাহরণের দিকে তাকাই তাহলে আরো ভালো বুঝবো। যেমন দ্য টিচার টোল্ড মি, দেখো সেই টু মি কে আমি চেঞ্জ করেছি টোল্ড মি। রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং ভার্ব যদি সামনে থাকে তাহলে এটা সামনেই বসায়, এটা চেঞ্জ করা লাগে না। দ্য টিচার টোল্ড মি দ্যাট আই কুড স্টপ রিডিং দেন, he added that I might read the next day. আচ্ছা, তোমাদের বাকি কোথায় কি চেঞ্জ হচ্ছে এটা আমরা একটু পরে আলোচনা করবো। আগে আমরা দেখবো যে দুইটা সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা এখানে কি অ্যাড করবো, added that. ক্লিয়ার? জি মিস। আচ্ছা, এখন আমরা এটা আমাদের ন্যারেশনের মোটামুটি ইম্পর্টেন্ট পার্ট, সেটা আমরা একটু ওপেন করব। কারণ যেমন ন্যারেশনে আমাদের একটা পার্ট হচ্ছে যে টেন্সে চেঞ্জ করা। এই যে দেখো ফার্স্টে যে বলে উইল ইউ গো টুমরো, এটাকে লেখে যে উড ইউ গো,
দ্য নেক্সট ডে। এই যে একটা চেঞ্জ করে, এটা কিভাবে করে, কখন কোনটা করতে হয়, এটা তো আমাদের জানা লাগবে। তো চলো আমরা একটু এটা দেখে নিই। এই যে আমরা একটা ছবি ওপেন করলাম, দেখো এখানে লিখেছে যে টেন্স চেঞ্জ ইন ইনডিরেক্ট। যেমন আমি একটা সেন্টেন্স বলি, তোমরা এটা একটু বোঝার চেষ্টা করো। যেমন আমি বললাম আই টোল্ড সিমি দ্যাট আই লাইক ফ্লাওয়ার্স। হ্যাঁ, আমি আম, বললাম যে আই লাইক ফ্লাওয়ার্স। এখানে এটা কি, আই লাইক ফ্লাওয়ার্স। আমরা কি এটা জানি যে আই লাইক ফ্লাওয়ার্স এটা তো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। মিস আরেকবার বলবেন? আচ্ছা, আবার বলি। একটা সেন্টেন্স ধরো, আমি বললাম যে আই টোল্ড জেমি দ্যাট আই লাইক ফ্লাওয়ার্স। এখানে আই লাইক ফ্লাওয়ার্স, এটা কি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? জি মিস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভেরি গুড। তাহলে এই যে দেখো, আই লাইক ফ্লাওয়ার, এটাকে যদি আমি কখনো ইনডিরেক্ট করতে যেতাম, তাহলে এটা কি হতো? আই আই টোল্ড জিমি দ্যাট আই লাইকড ফ্লাওয়ার্স। ঠিক আছে, এই যে দেখো লাইক থেকে যে লাইকড হলো, LIKED, এটা কেন হলো? তো তোমরা প্রশ্ন করবে যে ন্যারেশনে কেন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলেই পাস্ট ইনডিফিনিট হবে? এটা একটা চিন্তার বিষয়। কিন্তু দেখো এটাই হচ্ছে আমাদের, ধরো আমি একটা গল্প বললাম যে জানো আজকে আমাদের স্কুলে এরকম হয়েছে। তুমি যখন এই গল্পটা অন্য কাউকে বলবা, তুমি কি বলবা জানেন? ওর স্কুলে ওই দিন এরকম হয়েছিল। এই যে দেখো একটা প্রেজেন্ট টেন্স কে যে আমি পাস্ট টেন্সে কনভার্ট করছি, এটাকে আমরা বুঝতে পারছি কোনো একটা কথা বলার সময়। আরেকটা উদাহরণ দিই। যেমন আজকে আমাকে শোভা বললো যে আমি আজকে আহ আহ, মাছ দিয়ে ভাত খেয়েছি। সুন্দর। এই কথাটা যখন আমি কালকে অন্য কাউকে বলতে যাবো, আমি বলবো কি যে জানেন সুমানা গতকালকে মাছ দিয়ে ভাত খেয়েছিল। এই যে দেখো তুমি আমাকে বলেছো যে ভাত খেয়েছি, কিন্তু আমি বলেছি ভাত খেয়েছিল। এই যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি না আমরা, প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেছে। জি মিস। জি মিস। এটাই হচ্ছে আমাদের ন্যারেশনের মেইন টপিকটা। মানে কোন কথাগুলা কোন টেন্সে যে রূপান্তর হবে, এটা তোমাদের মনে রাখতে হবে, তাই না? তো চলো আমরা একটু এটা দেখার চেষ্টা করি। যেমন ফার্স্টেই বললো যে টেন্স চেঞ্জ ইন ইনডিরেক্ট স্পিচ। যেমন ডিরেক্ট থেকে যখন আমি ইনডিরেক্ট করবো, তোমাদের সাধারণত ডিরেক্ট ইনডিরেক্টে আসে, তো তখন আমরা কোন টেন্সে কনভার্ট করবো? তো প্রেজেন্ট, এটা আমাদের মুখস্থ করা লাগে না, দেখলে আমরা বুঝতে পারবো। তো চলো আমরা একটু দেখি। প্রেজেন্ট সিম্পল টেন্স থেকে, প্রেজেন্ট সিম্পল আমরা বলি, প্রেজেন্ট ইনডিফিনিট একই কথা। প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাই এটা আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট থাকলে সাধারণত পাস্ট হবে। এটা বুঝতে পেরেছি আমরা। জি মিস। জি ভেরি গুড। মিস। তো আমরা যদি আরেকটু তাকাই, যেমন পাস্ট পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট থাকলে এটা হবে পাস্ট পারফেক্ট। এটা একটু অন্যরকম, এটা আমাদের মনে রাখতে হবে যে পাস্ট সিম্পল। এটার একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন আই টোল্ড রনি দ্যাট, আচ্ছা আই টোল্ড রনি আই ওয়াজ সিক টুডে। হ্যাঁ, এই যে একটা কথা বললাম আই ওয়াজ সিক টুডে, এটা আমার হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটাকে যদি আমি কখনো চেঞ্জ করি তাহলে কি হবে? আই টোল্ড রনি দ্যাট আই, পাস্ট পারফেক্টে যেহেতু, তা এটা হবে আই হ্যাড বিন সিক দ্য প্রিভিয়াস ডে। এখন তোমরা বলবে দ্য প্রিভিয়াস ডে কিভাবে? এটারও আমরা একটা রুলস আছে যে টুডে থাকলে কি লিখতে হয়, টুমরো থাকলে কি লিখতে হয়। এটা অত ইম্পর্টেন্ট না, এটা আমরা আরেকটু পর দেখবো। কিন্তু এটাকে আমরা বুঝেছি যে পাস্ট ইনডিফিনিট থাকলে যে এটাকে চেঞ্জ করে পাস্ট পারফেক্ট লিখতে হবে। জি মিস। আচ্ছা ঠিক আছে। জি মিস। তাহলে আমরা যেখানে ছিলাম আবার চলো সেখানে ফিরে যাই। তাহলে পাস্ট সিম্পল থাকলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট থাকলে, ফিউচার ইনডিফিনিট মানে কি? আই উইল ডু দ্যাট, আই উইল ইট দিস কেক, এরকম। এটাকে যদি আমি কখনো লিখি তাহলে এটা হবে যে আই উড ইট দ্যাট কেক, এরকম। উইল থাকলে হবে উড, উইল বি থাকলে হবে উড বি,
আর ফিউচার পারফেক্টে উইল হ্যাভ থাকলে হবে উড হ্যাভ। এখন তোমাদের একটা প্রশ্ন আসবে যে মিস এখানে তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নাই, এখন ওই টেন্সের আসলে কোনো ন্যারেশন আমাদের আসবে না, তাই আর কি এটা ওখানে দেয়া হয়। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা যেখানে ছিলাম আবার আহ, আমি আরেকটা ছবি ওপেন করি, এটা আমাদের বুঝতে আরেকটু ইজি হবে। যেমন এই যে দেখো, আমাদের ভার্ব নিয়ে আসলে সবসময় সমস্যা হবে। যেমন ধরো আহ, আমি একটা সেন্টেন্স বলি, সুভা সেড দ্যাট আই এম গোয়িং টু স্কুল। এই যে দেখো, এই কথাটাও একটা নর্মাল প্রেজেন্ট ইনডিফিনিটে বললো যে আই এম গোয়িং টু স্কুল। এটাকে যখন আমি চেঞ্জ করব, আমাদের মনে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা কিসে চেঞ্জ হয়? ফার্স্ট কন্টিনিউয়াসে। ভেরি গুড, ভেরি গুড। তো এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটাকে যখন আমি ইন্টিগ্রেট করবো, আমি বলবো যে সুভা সেড দ্যাট শি ওয়াজ গোয়িং টু স্কুল। এই যে এম বা ইজ থাকলে আমি যেটাকে ওয়াজ এ কনভার্ট করছি, এটাই কিন্তু আমাদের ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, এটার রুলসটা। এটা তো হচ্ছে আমাদের একটু শর্টকাট করে দেখিয়েছে যাতে আমাদের মোটামুটি মনে থাকে, কিন্তু আমরা একদম আজকে ফার্স্ট থেকে শিখছি, তো ভয় পাওয়ার কিছু না, আমরা একটু স্লো স্লো শিখবো। আর না বুঝতে পারলে অবশ্যই বলবো। এই যে তো ফার্স্ট এটা ছিল আমাদের একটু শর্টকাটের মতো, যে এম বা ইজ থাকলে সেটা হয় ওয়াজ। কেন হয় সেটা আমরা বুঝতে পারলাম, কারণ আমরা টেন্সের চেঞ্জ দেখেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা চেঞ্জ হবে পাস্ট কন্টিনিউয়াসে। ক্লিয়ার সবাই? জি জি মিস। মিস। ভেরি গুড। নেক্সট যদি আমি তাকাই আর, তো এটা দিয়ে একটা উদাহরণ, যেমন বললো যে ধরো নাম কি দেই, শিলা দিলাম। তো শিলা সেড দ্যাট উই আর গোয়িং টু মল, শপিং মল, বা উই আর গোয়িং ফর শপিং টুডে, এরকম টাইপ একটা সেন্টেন্স ছিল, উই আর গোয়িং ফর শপিং। তো এটাকে যখন আমি চেঞ্জ করবো, এটা আমি বলবো যে শিলা said that they are going for shopping the previous day. এখন দেখো টুডে জায়গায় যে আমি দ্য প্রিভিয়াস ডে লিখলাম, এটা আমাদের নেক্সট রুলস আছে, তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে কোন সময় কি লিখতে হবে। জাস্ট এটা দেখো যে আর এর জায়গায় যে আমি অয়ার লিখলাম, এটাকে বুঝতে পেরেছি কিনা? জি মিস। জি মিস। ভেরি গুড। তাহলে আমাদের দুইটা রুলস মোটামুটি পড়া হলো। সেটা হচ্ছে যে এম বা ইস থাকলে সেটা হবে ওয়াজ, আর থাকলে সেটা হবে অয়ার। দেখো আমরা যদি মনোযোগ দিয়ে তাকাই, প্রথম দুইটাই কিন্তু আমাদের এই রুলস এর মধ্যেই পড়ে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইনডিরেক্ট, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পরেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? জি মিস। জি মিস। ওকে। দেন আরেকটা আসে, সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ এর নিয়ম। এটা আমরা বলতে পারি যেটা ছিল আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের। যেমন হ্যাভ বা হ্যাজ দিয়ে একটা সেন্টেন্স যদি আমি বলি যে আই টোল্ড রিমা দ্যাট আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ। এই যে আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, এটাকে যদি আমি কখনো চেঞ্জ করি বা কখনো ইনডিরেক্ট স্পিচে লিখি, তাহলে এটা কি হবে যে আই টোল্ড রিমা দ্যাট আই হ্যাড ইটেন মাই লাঞ্চ। ঠিক আছে? জি মিস। মিস। ভেরি গুড। তারপর আমাদের ক্যান বা ক্যান নট আছে, এটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব। মোডাল ভার্ব হয়তো আমরা মোটামুটি চিনি, সবাই জানি মোডাল ভার্ব। আমাদের মোডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। মনে আছে মোডাল ভার্ব গুলার কথা? জি মিস। জি মিস। তাই এটা সবচেয়ে ইজি। যেমন আকাশ said that birds can fly। হ্যাঁ, আকাশ বলল যে পাখিরা উঠতে পারে, বার্ড ক্যান ফ্লাই। তো এই কথাটাকে যখন আমি চেঞ্জ করবো, আমি কি বলবো যে আহ আচ্ছা, এটা একটা মজার এক্সাম্পল। দেখো আমি কি বলেছি, আকাশ said that birds can fly। তোমাদের কি মনে হচ্ছে এটা কিভাবে চেঞ্জ করা যায়? এটা মনে হচ্ছে না যে আকাশ said that birds could fly, এটা হবে কিনা এরকম মনে হচ্ছে কারো? জি মিস। জি আচ্ছা, মিস। নর্মাল সেন্টেন্স হলে আসলে এরকমই হওয়ার কথা। যেমন আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, যেমন she told that she can dance। তো এটাকে আমি যখন ইন্ডিরেক্ট করবো, আমি বলবো যে she told that she could dance। হ্যাঁ, সুন্দর। কিন্তু দেখো বার্ডস ক্যান ফ্লাই,
এটা কি একটা চিরন্তন সত্য না? পাখিরা তো সবসময় উড়তে পারে। এটা যখন আমি বলবো যে বার্ডস কুড ফ্লাই, এটা শুনে মনে হবে যে পাখিরা আগে উঠতে পারতো, এখন আর পারে না, এরকম মনে হচ্ছে না? জি মিস। হ্যাঁ, এই কারণে তোমাদের মাঝে মাঝে দেখবা পরীক্ষায় এরকম কয়েকটা সেন্টেন্স দিয়ে দিবে, আসলে আমারও খেয়াল ছিল না, হুট করে চলে আসছে। চিরন্তন সত্য টাইপ যেসব সেন্টেন্স আমাদের থাকবে সেগুলো আমাদের চেঞ্জ না করলেও হবে। যেমন আহ আর এই যে বার্ডস ক্যান ফ্লাই, এটাকে যদি আমি লিখি বার্ডস কুড ফ্লাই, এটা খুবই আসলে মিনিংটা ঠিক হয় না। তো এক্ষেত্রে চিরন্তন সত্যর ক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করি না, ক্যানকে আমরা ক্যানই রাখি। কিন্তু যেমন শি ক্যান ডান্স, এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে লিখতে পারবো শি কুড ডান্স। ক্লিয়ার? জি মিস। জি মিস। ওকে, নেক্সট আমরা যদি তাকাই সেটা হচ্ছে উইল বা ওন্ট। উইল আমাদের এটা ফিউচার ইনডিফিনিট থেকে আমরা বলতে পারি, আমরা টেন্স চেঞ্জের যে নিয়মটা দেখেছিলাম। তো উইল থাকলে আমরা লিখবো হচ্ছে উড বা উড। উইল থাকলে লিখবো উড, বা উডেন্ট থাকলে উডেন্টই লিখবো। অনেক সময় তোমাদের দেখবা যে আই উডেন্ট ডু দিস টুডে, এরকম একটা সেন্টেন্স দিল, তো তোমরা বলবা উডেন্ট দেয়া, এটাকে আবার কি চেঞ্জ করব? তখন আর চেঞ্জ করা লাগে না, ওল্ড থাকলে সেটাকে উডেন্ট লিখলেই হয়ে যায়। কিন্তু উইল থাকলে অবশ্যই উড লিখতে হবে। বুঝতে পেরেছি? জি মিস। জি মিস। আচ্ছা, এই পর্যন্ত ছিল আমাদের হচ্ছে, আমরা ফার্স্টে টেন্সের চেঞ্জ দেখেছি, এরপর হচ্ছে ভার্ব গুলো চেঞ্জ দেখেছি, এবং এরপর হচ্ছে আমাদের যেটা বাকি রয়ে গেছে, যেমন টুডে থাকলে কি হয়, টুমোরো থাকলে কি হয়, সেটা দেখা। তো চলো আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের টাইমের সাথে রিলেটেড ওয়ার্ড। যেমন বললাম যে আই এম গোয়িং টু স্কুল টুডে, এই যে টুডে আছে, আই এম গোয়িং টু স্কুল, এটাকে আমি ইনডিরেক্ট করে লিখবো যে শি ওয়াজ গোয়িং টু স্কুল। তো টুডে তো আর লিখতে পারবো না, যেহেতু পাস্টে লিখছি, তো টুডের বলে কি লিখবো? ইয়েস্টারডে। আহ আচ্ছা, আমরা ন্যাশনাল ক্ষেত্রে এগুলোই আসলে মাথায় রাখি। ইয়েস্টারডে সাধারণত আমরা লিখি না, আমরা লিখি যে দ্যাট ডে বা দ্য প্রিভিয়াস ডেও লিখতে পারি, এটাও সমস্যা নেই। ইয়েস্টারডে আসলে আমরা লিখি না, ঠিক আছে? আমরা দ্যাট ডে লিখতে পারি বা দ্য প্রিভিয়াস ডেও লিখতে পারি। ক্লিয়ার সবাই? জি মিস। মিস। ওকে, তাহলে আমরা বুঝলাম টুডে থাকলে আমরা কি চেঞ্জ করব, দ্যাট ডে বা দ্য প্রিভিয়াস ডে বা দ্য সেম ডে, যেটা লেখা আছে। এতগুলো মনে রাখার দরকার নেই, সবচেয়ে ইজিটা মনে রাখলেই হবে, দ্যাট ডে লিখলেই হবে। নেক্সট ডে, যেমন আমি যদি বললাম আই এম গোয়িং টু স্কুল টুমরো, আমি কালকে স্কুলে যাচ্ছি, বা সুভাষ সেড দ্যাট শি ইজ গোয়িং টু স্কুল টুমরো। তো এটাকে যখন আমি চেঞ্জ করবো, শি ওয়াজ গোয়িং টু স্কুল দ্য নেক্সট ডে, টুমরো থাকলে হয় দ্য নেক্সট ডে, আর টুডে থাকলে হয় দ্যাট ডে। ক্লিয়ার? জি মিস। জি মিস। এটা আসলে আমাদের একটু মনে রাখার মতো বিষয়। দেখো টুডে আমি বলি সব সময় একটাই মনে রাখবো আমরা, তাহলে আর কোনো সমস্যা হবে না। টুডে থাকলে হবে দ্যাট ডে, টুমোরো থাকলে হবে দ্য নেক্সট ডে। মিনিংটা কিন্তু আসলে সেমই আছে, টুমোরো মানে হচ্ছে পরের দিন, তো দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে একই কথা। টুডে মানে হচ্ছে আজকের দিন, তো দ্য সেম ডেও লিখতে পারি, দ্যাট ডেও লিখতে পারি। নেক্সট এই যে আমাকে কে জানি তখন বললো যে ইয়েস্টারডে লিখবো কিনা। আচ্ছা, ইয়েস্টারডে থাকলে কি লিখবো সেটাই আমাদের আসলে পড়ার বিষয়। ইয়েস্টারডে লিখলে আমরা লিখতে পারি দ্য প্রিভিয়াস ডে, যেহেতু আমাদের টুডের ক্ষেত্রে দ্য প্রিভিয়াস ডে লেখা নেই, তো আমরা এটা একটু ইগনোর করবো। প্রিভিয়াস মানে হচ্ছে আগের কথা হচ্ছে, যেমন প্রিভিয়াস স্টোরি, প্রিভিয়াস ওয়ার্ক ডে, এরকম মানে আগের কাহিনী বোঝায়। তো ইয়েস্টারডে আমরা জানি, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, তো সেক্ষেত্রে আমরা লিখবো দ্য প্রিভিয়াস ডে। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, এরপরে গুলো আরো ইজি। যেমন নেক্সট উইক যদি থাকে, নেক্সট উইক থাকতে পারে, নেক্সট মান্থ থাকতে পারে, নেক্সট ইয়ার থাকতে পারে। এটাকে আমরা লিখবো দ্য ফলোইং উইক, দ্য ফলোইং মান্থ, দ্য ফলোইং ইয়ার। ক্লিয়ার? জি মিস। জি মিস। আচ্ছা, এখানে ফলোইংটা দেখো আমরা কখন লিখবো, ফলোইং লিখবো যখন নেক্সট থাকবে তখন। আর যদি লাস্ট উইক থাকে, যে আমি I went for shopping last week বা I went to a tour last week, এরকম লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার থাকলে এটা হবে দ্য প্রিভিয়াস উইক, দ্য প্রিভিয়াস মান্থ, দ্য প্রিভিয়াস ইয়ার।
এরপরে একটা খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নাও। তোমরা যখন ন্যারেশন করবে, এক্সারসাইজ করবে, দেখবা যে নাও এটা খুব বেশি আসতেছে। নাওটা আসলে খুব কমন, তো এটা আমাদের মনে রাখতেই হবে। নাও মানে হচ্ছে দেন। নাও যখনই থাকবে তখনই লিখবো দেন, আগে পিছে তাকাবো না, সেটা লিখবো দেন। এগো থাকলে লিখবো বিফোর, হিয়ার থাকলে লিখবো দেয়ার, দিস থাকলে লিখবো দ্যাট। এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও। জি মিস। জি মিস। ভেরি গুড। তাহলে যেহেতু আমরা ক্লিয়ার, আমরা একটু কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমিও বুঝবো যে তোমাদের মোটামুটি পড়া হয়েছে কিনা, তোমরাও বুঝবে। দাঁড়াও আমি একটা কোশ্চেন দিই, তাহলে তোমরা একটু সলভ করতে পারো। এখান থেকে আমি দিচ্ছি, এখানে মোটামুটি অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, তোমরা এটা আমাকে বলো তো, এই যে এতটুকু খালি, এই যে নো যে লেখা, এগুলো লেখা না। Arif said to Papia, "Are you coming to my house? Sorry, are you coming to my home tomorrow?" এতটুকুকে ইনডিরেক্ট করলে কি হবে? আমাদের প্রবলেম হলে কোনো সমস্যা নেই। দেখো, আমি তোমাদেরকে একটু হেল্প করি। দেখো, Arif said to Papia, আর আমরা হচ্ছে ফার্স্ট অর্থটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখবে ইজি হবে। Arif মিস একটু Papia, চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে চেষ্টা করো। Arif asked to Papia if she comes to his home the next day. আচ্ছা, ইফ সি, দেখো তো এখানে কোন টেন্সে আছে, এটা একটু দেখো। ফিউচার টেন্সে আছে। ফিউচার টেন্সে। আচ্ছা দেখো, সেই তো পাপিয়া, আর ইউ কামিং টু মাই হোম টুমোরো? দেখো, তুমি কি কালকে আমার বাসায় আসবে? তো এটা তোমরা কি লিখেছো? এটা তোমরা লিখেছো এই যে এটা। এই যে দেখো, এখন দেখো আমি তোমাদেরকে বলি, তোমাদের ভাবনাটা আসলে ভুল বলা যায় না, যেহেতু টুমোরো দেখে কি মনে হয়েছে এটা ফিউচার টেন্সে? জি মিস। আচ্ছা, জি মিস। দেখো আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা রুলস বলেছিলাম যে টুমোরো থাকলে কি হবে, দা দ্য নেক্সট ডে, এরকমই। হ্যাঁ হ্যাঁ, দ্য নেক্সট ডে ছিল। তো এই যে দেখো, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, এটা নিয়ে আমাদের আসলে ভাবা লাগবে না যে এটা কোন টেন্সে আছে। তো আমরা কোন দিকে তাকাবো, শুধু আর ইউ কামিং টু মাই হাউস টুমোরো এতটুকুর দিকে তাকালেই কিন্তু আমরা বুঝতে পারি। ধরো টুমোরো ওয়ার্ডটা নাই, তাহলে বলো তো এটা কোন টেন্স? ফিউচার টেন্স। আচ্ছা না, দেখো আমরা বলি না যে আই এম গোয়িং টু স্কুল, বা শি ইজ কামিং টু মাই হাউস, এগুলো কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হবে না বলো? জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের একটু ছোট ভুল ছিল, যে দেখো টুমোরো থাকলে এটা কোন টেন্স, এটা কি ফিউচার কিনা, কিংবা টুডে থাকলে এটা প্রেজেন্ট কিনা, এটা আমাদের আসলে ভাবা লাগবে না। কেন ভাবা লাগবে না আমি বলি। যেমন দেখো, আরিফ যখন পাপিয়াকে বলছে যে তুমি কি কালকে আমার বাসায় আসবা, সেটা ধরো, এই যে আমি ধরো তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি কালকে আমার বাসায় আসবা, এই যে একটা কথা বলছি, এটা শুনে তোমার মনে হবে এটা তো প্রেজেন্টেই বলছি। কিন্তু যে স্টুডেন্ট গুলো আজকে এখানে নাই, যেমন ধরো হাম্মাদ, ও যে কালকে এই ক্লাসটা ধরো রেকর্ডিং দেখবে, ও তখন বলবে যে আহ আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি আমার বাসায় আসবে কি না। এই যে দেখো, একটু টেন্সের চেঞ্জ হলো, এটাই কিন্তু আসলে ন্যারেশন। তো এখানে টুমোরো দিয়ে কি বোঝাচ্ছে, টুডে দিয়ে কি বোঝাচ্ছে, এটা আমরা আসলে এই কন্ট্রাডিকশনে যাব না, আমরা শুধু তাকাবো যে আর ইউ কামিং টু মাই হোম, এতটুকু বা মেইন পয়েন্ট টুকু বা মেইন স্পিচ টুকু কোন টেন্স কে বোঝাচ্ছে সেটা খেয়াল রাখবে, ঠিক আছে? আর ইউ কামিং টু মাই হোম, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং টুমোরো, টুমোরো থাকলে ভয় পাওয়ার কিছু নেই যেটা কি ফিউচার কিনা, কারণ আমরা জানি টুমোরো থাকলে আমরা ডিরেক্ট বসিয়ে দেবো দ্য নেক্সট ডে, এটা নিয়ে ভাবা যাবে না। ক্লিয়ার সবাই? জি জি মিস। মিস। তাহলে চলো এটা আমরা দেখি এটা কি হবে। আর ইফ আস্ক পাপিয়া ইফ, আচ্ছা এই ওয়ার্ডটা তোমাদের আমার বলা হয়নি, যখন এই যে ইন্টারোগেটিভ স্পিচ থাকবে আমাদের কমার ভিতরে, তখন আমরা এখানে লিখবো ইফ, ঠিক আছে? এবং যদি কখনো থাকতো যে আরিফ সেড টু পাপিয়া লেটস লেটস গো ফর শপিং, এই যে দেখো একটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ভিতরে থাকতো তাহলে হবে দ্যাট। এটা আমরা উদাহরণ করতে করতে শিখবো, এটা নিয়ে ভয়ের কিছু নাই। তাও তোমরা ভালো বলেছো, তোমরা ইফ নিজেরাই লিখে দিয়েছিল, সমস্যা নেই। তো ইফ, এই যে দেখো, ইফ শি ওয়াজ কামিং টু হার হাউস দ্য নেক্সট ডে,
এখানে একটা ভুল আছে, এখানে টু হার হবে না, টু হিম হবে। বাকি সব আমরা বুঝতে পেরেছি কিনা বলো তো? জি মিস। জি আসসালামু মিস। আলাইকুম মিস। ওয়ালাইকুম। আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম ছিল তো এই জন্য আমি হচ্ছে জয়েন হতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু কষ্ট করে ক্লাস শেষে করে যে এতটুকু রেকর্ডিং দেখে নিও। আমরা আসলে এখন করছি ন্যারেশন। ন্যারেশনে আমরা মোটামুটি বেসিক থেকে শুরু করেছি, ঠিক আছে? ন্যারেশন হচ্ছে পুরাটাই বোঝানো শেষ মিস। না না, বোঝানো শেষ না। আমরা হচ্ছে ফার্স্টে টেন্স কি, সরি, টেন্স এর মাধ্যমে কিভাবে চেঞ্জ করে, ওয়ার্ডের মাধ্যমে কিভাবে চেঞ্জ করে, এগুলো দেখেছি। তো আহ এটা তো ইনশাল্লাহ রেকর্ডিং থাকবে, আর অবশ্যই আমাদের আরো ক্লাস তো সামনে আছেই। তুমি যদি আজকে না বুঝো, রেকর্ডিংটা দেখে নিবা। নেক্সট ক্লাসে ফার্স্টে ধরো আমরা সলভ করবো, বাকিদেরকে আমরা এক্সাম্পল করতে দিয়ে তোমাকে আমি এগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওকে মিস। ওকে, তো আমরা যেখানে ছিলাম আমি তোমাদেরকে বলি। আচ্ছা, বাকি যাদেরকে আমি এটা এক্সাম্পলটা দিয়েছি তারা বুঝতে পেরেছো? ইফ শি ওয়াজ কামিং টু হিম হাউস, টু হিজ হাউস, আচ্ছা আমি নিজেও ভুল লিখেছি, টু হিজ হাউস দ্য নেক্সট ডে। এখানে দেখো একটা ব্যাপার, সেটা হচ্ছে ইফ শি, শি এর পাশে ব্রেকেটে পি লেখা এবং হিজ এর পাশে ব্রেকেটে এ লেখা। এটা আমরা কেন লিখেছি আমি বলি। যখন আমাদের এই যে একটা এক্সাম্পল দিবে, এখানে দুইজন মানুষ আছে, একজন হচ্ছে আরিফ, একজন হচ্ছে পাপিয়া। আমরা যখন লিখতে যাবো আমরা নিজেরাই বুঝবো না যে কে কাকে কার বাসে ডাকতেছে। এটা কি পাপিয়ার বাসে আরিফ যাবে নাকি আরিফের বাসে পাপিয়া যাবে, নিজেদেরও খেয়াল রাখবে। তো এটা যাতে আমরা ভুল না হয়, বা টিচার যিনি দেখবেন সেও কিন্তু এগুলো খেয়াল করে, এগুলোর উপরেও কিন্তু নাম্বার কাটে মাঝে মাঝে। তো আমরা কিভাবে লিখবো? আরিফ আস্ক পাপিয়া ইফ শি ওয়াজ। আমরা তো দেখেছি যে আরিফ পাপিয়াকে জিজ্ঞেস করতেছে যে পাপিয়া তুমি কি আমার বাসায় আসবে কিনা। তো এই জন্য শি এর পাশে আমরা লিখবো পাপিয়া, যেহেতু শি হচ্ছে একটা ফিমেল বুঝাচ্ছে, তো এখানে পাপিয়া লিখবো। কামিং টু, কার বাসায় আসবে পাপিয়া? আরিফের বাসায়। তো হিজের পাশে আমরা আরিফ লিখে দেবো। ক্লিয়ার সবাই? জি মিস। জি মিস। আচ্ছা, আর টুমোরোর জায়গায় কি হবে সেটা আমরা পড়েছিলাম। টুমোরো থাকলে হয় দ্য নেক্সট ডে। তো এবার এই পর্যন্ত মোটামুটি তোমরা খুব ভালো বলেছো। তো চলো এবার আমরা রুলস এর একদম ফার্স্টে যাই, সেখান থেকে আমরা এবার পড়াটা স্টার্ট করবো। এখানে অনেকগুলো রুলস আছে, 13-14টা মনে হয়। আমরা যতগুলো পারি ততগুলো দেখি। এটা আমরা দেখেছি, তো আমি আরেকবার তোমাদের জন্য রিপিট করি। বলেছে ডিরেক্ট স্পিচ এ রিপোর্টিং ভার্ব যদি মাঝে অথবা শেষে থাকে, তাহলে সেটা ইন্ডিরেক্ট করার সময় শুরুতে চলে আসবে। তো কি বলেছে? রিপোর্টিং ভার্ব কি? রিপোর্টিং ভার্ব হচ্ছে, এই যে আমি লিখে রেখেছি তোমাদের জন্য, আস্কড, টোল্ড, সেড। প্রতিটা ভার্বে যদি আমরা খেয়াল করি, প্রতিটা ভার্বে আমাদের পাস্ট টেন্সে লেখা। সাধারণত আমাদের রিপোর্টিং ভার্ব গুলো পাস্টে হয়। কেন হয়? কারণ এই কথাগুলো আসলে অনেক আগে বলা হয়। তো তোমাদের একটা উদাহরণ দেই আমি। আমরা ওই যে সিংহ আর ইঁদুরের একটা গল্প সবাই শুনেছি, যে ইঁদুরকে যে ছোট বলে অপমান করা হয়, এরকম কিছু। তো এই গল্পটা দেখো, আমরা যখন কোনো একটা বাচ্চাকে শোনাতে যাব, আমরা কিভাবে বলবো? যে জানো একসময় একটা সিংহ ছিল। এই যে আমরা যে পাস্ট টেন্সে কনভার্ট করে দিচ্ছি কোনো একটা কাহিনী, এটাই সাধারণত আমাদের বোঝায় যে এখানে ভার্ব গুলো আসলে পাস্টে হয়। তো এটা এছাড়া আমি যদি বলি যে আমি আমি ধরো তোমাদেরকে বলছি যে জানো আমাদের এখানে আম, অনেক সুন্দর মেলা বসেছে। হ্যাঁ, এই কথাটা আমি বললাম। তো তোমরা যখন এই কথাটা অন্য কাউকে বলবে যে জানো উনি বলেছেন যে ওনাদের ওখানে অনেক সুন্দর মেলা বসেছিল, আমি বলেছি মেলা বসেছে, তোমরা বলতেছো যে মেলা বসেছিল। এই যে পাস্ট প্রেজেন্ট থেকে আমি পাস্টে কনভার্ট করলাম, এগুলোই সাধারণত আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা। একজনের কথাকে আমরা আরেকজনের কাছে যেভাবে বলি সেটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। মানে স্পিচ মানে হচ্ছে কোন একটা বাক্য বোঝানো। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ কতটুকু? এই যে ইনভার্টেড কমার ভিতরেটুকু হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ। আর সরি, ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর এই বাকিটুকু আমি যেভাবে লিখবো সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এরপরে বলেছে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোনগুলা? আস্কড, টোল্ড, সেইড। এই যে আজকে আমাদের এখানে আছে একটা,
এই ভার্বটা দেখো সবার শেষে বা প্রায় শেষের দিকে, বলছে মাঝে অথবা শেষে থাকলে সেটা ইনডিরেক্ট করার সময় একদম শুরুতে চলে আসে, এই যে একদম শুরুতে চলে আসে। আর যদি এটা শুরুতেই থাকতো তাহলে এটা শুরুতেই বসতো। মানে বুঝতে পারলাম যে রিপোর্টিং ভার্বকে আমরা সবসময় শুরুর দিকে বসাবো। আরো একটা কথা যেটা আমাদের দেখা দরকার সেটা হচ্ছে এখানে একটা ওয়ার্ড আমি লিখেছি, সেটা হচ্ছে ইফ। এটা কখন ইফ লিখবো? যখন আমাদের এই ইনভার্টেড কমার ভিতরে এটা প্রশ্নবোধক চিহ্নযুক্ত বাক্য হবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, তখন আমরা এখানে ইফ লিখি। এটা আমি যদি বলতাম আই আস্ক দ্য thief হোয়াট ইজ ইয়োর নেম। আচ্ছা, এটা বলা যায় না, আমি তোর নাম জানি। তা আমি বলতাম যে আই আস্ক আ thief হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম। এই যে দেখো আমি একটা সেন্টেন্স বললাম আই আস্ক আ thief হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম। এটাকে যখন আমি চেঞ্জ করব আই আস্ক আ thief, এখানে তখন আর ইফ লিখবো না, তখন আমি হোয়াট লিখবো। আমি তোমাকে বুঝতে একটু সমস্যা হয়। আই আস্ক আ thief হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম। এই যে আমি একটা সেন্টেন্স লিখলাম, এটাকে যদি আমি এখন ইন্ডিকেট করতে চাই কিভাবে লিখবো? আমি লিখি আই আস্ক হোয়াট হিজ ফাদার্স নেম ওয়াজ। এটা দেখো, এটাকে আমরা বুঝতে পেরেছি এখানে হোয়াট, আমি যে বুঝেছি যে একসময় ইফ লিখি একসময় হোয়াট লিখি। এটা কেন লিখলাম বলছি। যখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, এই যে যেমন উইল ইউ প্লে ফুটবল টুমরো, তুমি কি কালকে ফুটবল খেলবা, এটা আমি জিজ্ঞেস করেছি। তাহলে দেখো শুরুটাই কি দিয়ে হয়েছে? উইল দিয়ে হয়েছে। আমি যদি বলতাম যে আই আস্কড আতিফ হাউ হাউ ইজ ইয়োর ডে, এই যে হাউ দিয়ে শুরু করেছি, ডব্লিউ বাদে বাকি সব দিয়ে শুরু করলে আমরা ইফ লিখবো। কিন্তু যখনই আমাদের কথাগুলা হোয়াট দিয়ে শুরু হবে, এই যে হোয়াট দিয়ে শুরু হবে, তখন আমরা ইন্ডিকেট করার সময় এখানে আর ইফ বসাবো না, এখানে বসাবো হোয়াট। এখানে যদি হুইচ থাকতো তাহলে এখানে বসাতাম হুইচ। মানে বুঝতে পারলাম ডব্লিউ দিয়ে থাকলে সেই ওয়ার্ডটা বসবে। বুঝতে পেরেছি বলো তো? জি মিস। জি মিস। ভেরি গুড। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, কারণ দেখো কখন ইফ হবে কখন ডব্লিউ এইচ যুক্ত ওয়ার্ড হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তো এটা আমরা বুঝলাম। আমরা আরো এক্সাম্পল দেখবো, কোনো ভয়ের কারণে আজকে মাত্র আমরা শুরু করছি ন্যারেশন, নেক্সটে আমরা আরো মজার মজার এক্সাম্পল। নেক্সট আরেকটা হচ্ছে রুলস টু, খুবই ইজি। সেটা কি বলেছিলাম যে ধরো একটা টিচার যিনি বলছেন, তিনি দুইটা সেন্টেন্স একবারে বলে দিয়েছে। যেমন ইউ ক্যান স্টপ রিডিং, ইউ মে রিড টুমোরো। বলেছে আজকে তোমার মানে তুমি আজকের মতো পড়া বন্ধ করতে পারো, আবার কালকে থেকে শুরু করবে, এরকম। এই যে দেখো একই সাথে তিনি দুইটা কথা বলেছেন, এটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? চলো আমি একদম ফার্স্টে দ্য টিচার টোল্ড, দেখো সেই টুকে একসাথে টোল্ড লেখা যায়। এই যে তোমরা ভয় পাচ্ছ যে কোন সময় কি হবে, এটা কি তোমরা খাতায় তুলতে পারছো কিনা? আমরা এই যে যে পিডিএফ গুলো দেখছি ন্যারেশনের রুলস এর, এগুলো হয়তো তোমাদের কোনো বাসায় যদি গ্রামার বই থেকে থাকে সেখানে থাকবে, যদি নাও থেকে থাকে তাও সমস্যা নেই, আমি তোমাদের স্কুলে গ্রুপে হচ্ছে পাঠিয়ে রাখবো, ঠিক আছে? তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে স্টেট টোর বললে আমরা ডিরেক্ট টোল্ডও লিখতে পারি। এটা হচ্ছে আমাদের একটা টিপস টাইপ বলতে পারি, যে স্টেট থেকে আমরা চেঞ্জ করে টোল্ড লিখতে পারি। স্টেট থেকে আমরা যদি এখানে সমান চিহ্ন দিই, ফল চিহ্ন দিতে পারি, তো টোল্ড লিখতে পারি। তো সেখানে আমরা ছিলাম, স্টেট টুকে আমি লিখলাম টোল্ড ইউ ক্যান স্টপ রিডিং, দ্য টিচার টোল্ড মি দ্যাট আই কুড স্টপ রিডিং। দেখো আমি যখন এটা পড়াচ্ছিলাম তখন হচ্ছে সুভা আর জেমি ছিল। তো তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন এখানে ফুড হয়েছে, কেন এখানে দেন হয়েছে, বুঝতে পারছি আমরা, বলো তো? জি মিস। মিস। ওকে, ভেরি গুড। যেমন দ্য টিচার টোল্ড মি দ্যাট, এখানে আরো একটা দেখার মতো বিষয় সেটা হচ্ছে এখানে কেন দ্যাট হলো, তাই না? এটা আমাদের মনে রাখতে হবে। যদি প্রশ্নবোধক ছিল হয়, আমি দ্বারা লিখে দিচ্ছি,
ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে আমরা লিখবো যে ডব্লিউ যুক্ত ওয়ার্ড থাকলে সেটাই লিখবো, অথবা ইফ লিখবো। এবং যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? যেগুলো হচ্ছে ব্যাখ্যা বা বিবৃতি প্রদান করে। তোমরা আমাকে অ্যান্সার দিয়েছো, বিবৃতির ক্ষেত্রে আমরা দ্যাট সিম্পল এতটুকু। তো দেখা যাচ্ছে সবাই কি লিখেছে। জি মিস। Okay, very good. The teacher told me that I could stop reading then. He added that I might read the next day. May থাকলে হবে might. এটা তোমাদের ওখানে ছিল না, বাট আমি বলে দিলাম এখন। may থাকলে হবে might, can থাকলে হবে could, will থাকলে হবে would. You may read tomorrow, you may read the next day. এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার যদি হই, আমি তোমাদেরকে আবার মনে করাই দিই, যখন আমাদের ডেইলি স্পিচে দুইটা সেন্টেন্স পরাপর থাকে যে ইউ ক্যান স্টপ রিডিং, ইউ মে রিড টুমরো। দেখো ফুল স্টপ দিয়ে দুইটা সেন্টেন্স একসাথে বলেছে টিচার, তো টিচার বাচ্চা কেউ হতে পারে। এখানে আমরা কি লিখবো? তখন আমরা অ্যাডেড দ্যাট লিখতে পারি, ফার্দার অ্যাডেড লিখতে পারি, অলসো সেড লিখতে পারি, অ্যাগেইন সেড লিখতে পারি। মানে সে আরো বললো যে তুমি কালকে থেকে পড়াশোনা করবে, এরকম বলেছে। আরো একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে এই দুইটার মধ্যে কোনোটা যদি ধরো প্রশ্নবোধক চিহ্ন হতো, যে ধরো টিচার জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, দুইটা কথা তিনি জিজ্ঞেস করেছে। এই যে দুইটা কথা যে বললো, এখানে লিখতে হবে অলসো আস্কড বা ফার্দার আস্কড, মানে সে পরবর্তীতে আবার জিজ্ঞেস করলো যে আমি কোথা থেকে এসেছি, এরকমটা। ক্লিয়ার সবাই? জি মিস। জি মিস। মিস। ভেরি গুড, এই পর্যন্ত ক্লিয়ার হলে খুব ভালো। নেক্সট ডে খুবই ইজি, এটা আমরা উদাহরণ থেকে শিখবো, তাহলে আরো ইজি লাগবে। আরিক asked me, have you done your task? দেখো এখানে যেহেতু হ্যাভ আছে, ডব্লিউ যুক্ত কোনো শব্দ নাই, হোয়াট, উইচ এরকম নাই, তো এখানে হবে ইফ। তো কি বলেছে? হ্যাভ ইউ ডান ইউর টাস্ক, বলেছে তুমি কি তোমার কাজ করেছো? আই সেইড ইয়েস, আমি বলছি যে হ্যাঁ করেছি। তো এই কথাটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? এটাই আমাদের রুলস, যে যখন আমরা ইয়েস থাকে, ইয়েস নো এরকম দুইটা ওয়ার্ড দেয়া, ধরো ইয়েস থাকলে আমরা কি লিখতে পারি? রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, মানে আমি হ্যাঁ বোধক অ্যান্সার দিয়েছি। এটার বাংলা যদি আমি করি তাহলে যে আমি হ্যাঁ বোধক অ্যান্সার দিয়েছি। অথবা আরো একটা আছে, এটা আমরা পরে দেখছি। এই যে দেখো ফার্স্ট এর অপশনটা, এটা দুইটা অ্যান্সার হতে পারে, তাই আর কি দুইবার লিখেছে। আরিক আস্কড মি ইফ আই হ্যাড, দেখো হ্যাভ থেকে হ্যাড হয়েছে, কে বলতে পারবে কেন হয়েছে? যে মিস যে স্টেড মিস, যেখানে আরিফ স্টেড মি, যে এখানে পাস্ট টেন্স, ওই কারণে হচ্ছে হ্যাভটা হ্যাড হয়ে গেছে। ভেরি গুড জুয়াইরিয়া, এটা আসলে খুব ভালো বলেছো। হ্যাভ থেকে হ্যাভ এই ফার্স্টের কারণেও হয়, এটা আমরা হচ্ছে এরকম শর্টকাটে মনে রাখতে পারি। আরো একটা যদি আমরা আরেকটু ডিটেলসে বলি, তাহলে এটা হবে যে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, তো এটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার সবাই? জি মিস। জি মিস। ভেরি গুড। তো নেক্সট আমরা যেটা বললাম যে আরিক আস্ক মি ইফ আই হ্যাড ডান মাই টাস্ক, বলেছে যে আরিফ আজ করেছিল, তুমি কি তোমার কাজ করেছো? আর এটাই বললো, দেন আই রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। দেখো এতটুকু বললেই হয়, আই রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, যে আমি হ্যাঁ বোধক অ্যান্সার দিচ্ছি, এর অর্থ হচ্ছে ইয়েস। এটাকে আমি এভাবে চেঞ্জ করতে পারি। কিন্তু কিন্তু তুমি যদি আরেকটু ধরো বললা যে না আমি এত বড় কথা লিখবো না, আমি আরেকটু শর্ট করে দেখবো, তো কি হবে? আরিফ asked me if I had done my task, এটা আগের মতোই থাকবে। I said that I had, আমি বলেছি যে হ্যাঁ আমি করেছি। এই যে তোমাদের একটা দেখো একটু ডিফারেন্ট ভাবে লেখা, আই হ্যাড এতটুকু লিখেছে, এটা আমাদের মনে হতে পারে যে কেন এটা কিভাবে হলো। তো চলো আমরা একটু এখানে তাকাই। বলেছে যে হ্যাঁ বোধক ইয়াস থাকলে আমরা বলতে পারি যে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, অথবা আমরা সাধারণত ভার্বটা সাবজেক্টের সাথে ভার্বটা লিখতে পারি। আমরা যদি আগের সেন্টেন্সে এই যে আই সেড দ্যাট আই হ্যাড, এর আগে তাকাই, এখানে ভার্ব ছিল হ্যাড। বলেছে তুমি কি তোমার টাস্ক করেছো, আমি বলেছি যে হ্যাঁ করেছি। এই যে দেখো ইফ ইউ হ্যাড ডান ইউর হোমওয়ার্ক, ধরো এরকম বললো, তো আমি বলবো যে আই সেড দ্যাট আই হ্যাড। তো এখানে আমরা ভার্বটা লিখে দিব আর কি। ক্লিয়ার সবাই?
জি মিস। এটা ফার্স্টে একটু কঠিন লাগতে পারে, তোমরা চাইলে ডিরেক্ট ওটাও লিখতে পারো যে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এটা আমাদের প্র্যাকটিস করতে করতে আরেকটু ইজি হবে, তখন আরেকটু তাড়াতাড়ি লিখতে পারবো আর কি। আচ্ছা, এর আগে বলো এই পর্যন্ত কি আমাদের ক্লিয়ার কিনা? জি মিস ক্লিয়ার। জি মিস। জি আচ্ছা, মিস। যেহেতু আমাদের ক্লিয়ার এই পর্যন্ত, তো আমি বলবো যে নেক্সট ক্লাসে আমরা আরেকটু কথা বলতে, ওকে আগেই বলে দিচ্ছি নেক্সট ক্লাসে আমরা আসার আগে করবো কি টেন্সটা একটু রিভাইজ দিয়ে আসবো সবাই। এবং এই যে ন্যারেশনের যদি আমাদের কাছে কোনো গ্রামার বই থাকে, তাহলে যে পর্যন্ত ঠিক করানো হয়েছে ওই পর্যন্ত একটু রিভাইজ করে আসতে পারি, অথবা যদি না থাকে আমি গ্রুপে এই লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে আমরা রিভাইজ করে আসতে পারি। ক্লিয়ার? জি তাহলে হবে মিস। কি তোমাদেরও ওকে বুঝতে মিস। সুবিধা হবে, আমাদেরও বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এর আগে বলো যে তোমাদের কি ইংলিশ পরীক্ষা হয়ে গেছে স্কুলে? না মিস। নো মিস। আচ্ছা, তা যেহেতু হয়নি, তোমাদের যদি টেক্সট বুকেও কোনো সমস্যা থাকে ইংলিশের, সেখান থেকেও আমরা সলভ করবো, কোনো সমস্যা নেই। নেক্সট ক্লাস থেকে আমরা হয়তো একটু গ্রামার পড়বো, একটু টেক্সট বুক পড়বো, যেহেতু তোমাদের এক্সামটা আসলে স্থগিত করা হয়েছে, তো মোটামুটি সময় আছে, তো আমরা দুইটাই মিলিয়ে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? এখন আমরা সেখানে ছিলাম, স্যার আমরা একটু আরেকটু আগাই। বলেছে, দেখো, ইয়েস থাকলে কি লিখতে হয় বলো তো ন্যারেশনে? হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ভেরি গুড, ভেরি গুড, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হয়। কিন্তু আরেকটা তোমাদের বলেছে যে যদি ইয়েস এর পরে যে আরো কিছু লেখা থাকে, যেমন এই যে উদাহরণ হিসেবে বললো যে আগের কথা যে তুমি কি তোমার হোমওয়ার্ক ফিনিশ করেছো, আর এই কাতিবকে জিজ্ঞেস করছে যে হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক ফিনিশ করেছো? তারপর হ্যাঁ বলার পর দেখো আমি আরো কি বলেছি, মানে আসিফ আরো কি বলেছে যে হ্যাঁ আমি এটা কালকে জমা দেবো, আই উইল সাবমিট ইট টুমরো। সরি, এই যে ইয়েস এর পর একটা এক্সট্রা কথা বা এক্সট্রা অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের আছে, আমাদের কিন্তু এবার এটাকেও চেঞ্জ করতে হবে। হুম, তো আগের বার যে আমরা দেখেছিলাম আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ অথবা হ্যাড যুক্ত বা ভার্ব দিয়ে লেখা আর কি। আমার মনে হয় প্রথমটা আমাদের জন্য করা ভালো হবে, ওটা একটু দুইটা ইজি হবে, কারণ ইয়েস এর পর যদি আরো কোনো সেন্টেন্স জুড়ে দেয় ওটা আর কি লিখতে আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো আমরা চেষ্টা করবো ফার্স্ট এর অপশনটাই অ্যাপ্লাই করার। যেমন ইয়েস থাকলে আমরা লিখবো আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তারপর অ্যাফার্মেটিভ এন্ড সেইড দ্যাট, কি বলেছি আমি আরো, যে আই ওন বা হি ওন সাবমিটেড দ্য নেক্সট ডে। বুঝতে পারছি আমরা আমি কি বলছি? জি মিস। আচ্ছা, ভেরি গুড। তো এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, তো বুঝলাম যে ইয়েস থাকলে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি সাথে আরো কোনো বাক্য থাকে আই উইল সাবমিট ইট টুমরো বা ইয়েস আই হ্যাভ ডান ইট, এরকম কিছু যদি থাকতো, তাহলে আমরা ওই বাক্যটাকে চেঞ্জ করার আগে লিখে নিতাম যে এন্ড সেইড দ্যাট, মানে আরো বলেছে যে সে ওটা আগামীকাল জমা দিবে। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তাহলে আমাদের এরপরে আরেকটা যেটা আছে এটা আমরা ইজিলি পারবো। যেমন ইয়েস থাকলে হয় রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, তাহলে নো থাকলে কি হবে বলো তো, কি মনে হয়? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ভেরি গুড, ভেরি গুড, রিপ্লাইড ইন দা নেগেটিভ হবে। এই যে নোর পরে যদি নো যদি লেখা থাকে যে আর ইউ প্রিপেয়ারিং নাও, ফাতিহা সেইড নো, নো থাকলে আমরা লিখতে পারি ফাতিহা রিপ্লাইড ইন দা নেগেটিভ। এরপরে যদি নোর পরে আরো কোনো বাক্য থাকে, যে আর ইউ সেড টু পাপিয়া আর ইউ কামিং টু মাই হোম টুমরো, যে তুমি কি কালকে আমার বাসায় আসবে? দেখো গতবার পাপিয়া হ্যাঁ বলেছিল, এবার পাপিয়া বলেছে যে না, আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন, না আমি আসবো না, আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি। তো নোর পরে আমরা লিখতে পারি যে পাপিয়া রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট, তারপর তো আমরা ইনশাল্লাহ পারবো। হ্যাভ থাকলে হয় হ্যাড, চেঞ্জড ভার্বের মতোই থাকবে, আর ডিসিশন। ক্লিয়ার এই পর্যন্ত? জি মিস। জি মিস। তাহলে এই পর্যন্ত যেটা আমাদের ক্লিয়ার, তাহলে আমরা একটু ছোটখাটো একটু প্র্যাকটিস করি, দেখি আমরা পারি কিনা।
আসলে আমার এখানে ব্ল্যাক পেজ নাই, আমি এখানে উদাহরণটা লিখছি, তোমরা এটা হচ্ছে চেঞ্জ করো। এক second। এই যে ফার্স্টটা দেখা যাচ্ছে, এই দুইটা হচ্ছে আমরা একটু সলভ করবো। দেখো এখানে প্রথমটা একটু কঠিন, দ্বিতীয়টা একটু ইজি। যেমন আই উইল হ্যাভ আ কাপ অফ টি, মাই ফাদার সেড, বিকজ আই এম নট হাংরি। দেখো এখানে দুইটা সেন্টেন্স আছে, কে বলছে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, এটা একটু হার্ড দিয়েছি। তারপর পামেলা সেড ম্যান ইজ মর্টাল, এটা কিন্তু সোজা। এখন আমাকে বলো মর্টাল মানে কি আমরা কি জানি? মারা যাওয়া, হ্যাঁ, মরণশীল। হ্যাঁ মরণশীল। ভেরি গুড, ভেরি গুড। এটার মানে হচ্ছে মানে মানুষ মাত্রই মারা যায়, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, মানে মানুষ তো মারা যাবেই, এটা বোঝাচ্ছে। তো আমাদের দুইটা এক্সাম্পল আছে, আমরা একটু ঝটপট করে ফেলি, তারপর আমাকে জানাই যে কি লিখা। মিস এগুলো কি আমরা করব? জি তোমরা করবা, এই দুইটা এক্সাম্পল। মিস হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড। আমাকে বাকিদের কি অবস্থা? আচ্ছা, এটা না পারলেও কোনো সমস্যা নেই, একটু হার্ড হয়ে গেছে হয়তো। আসলে এটা কি আমাদের বেসিকটা মানে মোটামুটি বোঝা হয়েছে, এটা দেওয়ার জন্য দিয়েছে। তো আমাকে একটু বলো সুভা কি লিখেছি। মিস প্রথমটা লিখছি মাই ফাদার সেইড দ্যাট হি উড হ্যাভ আ কাপ অফ টি বিকজ হি ওয়াজ নট হাংরি। ভেরি গুড। এটা তুমি আহ খুবই আসলে হার্ড ছিল তোমাদের লেভেলের জন্য, খুব ভালো। ভেরি গুড। থ্যাংক ইউ সুভা এটা পারার জন্য। বাকিরা কি পেরেছে এটা আমাকে একটু জানাও তো। না পারলেও কোনো সমস্যা নেই, আমি বলি যে হ্যাঁ ওর যেটা বলেছে একদম কারেক্ট ছিল। দেখো এখানে দুইটা আগে পরের সেন্টেন্স, আসলে দুইটা কথা কিন্তু আমার ফাদারই বলেছে, কিন্তু আগে পরে দিয়ে তোমাদের জন্য একটু কনফিউজড কনফিউশন ক্রিয়েট করেছে। যেমন মাই ফাদার সেড দ্যাট হি উড হ্যাভ আ কাপ অফ টি, যেহেতু উইল আছে তাই উড হবে। হি উড হ্যাভ আ কাপ অফ টি বিকজ হি আই এম ছিল, তো এম এর জায়গায় হবে ওয়াজ। হি ওয়াজন্ট হাংরি। আচ্ছা, আমাকে ঝটপট তাহলে বলো তো সুবা নেক্সটটা কি লিখেছি। পামেলা সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল। ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে চিরন্তন সত্য বুঝেছে, তো সেই জন্য লিখেছি, তাই তো? জি মিস। ভেরি গুড। তুমি দুইটাই পেরেছো, and খুবই ইমপ্রেসিভ। আসলে এটা একটু হার্ড ছিল, আমি ভেবেছিলাম হয়তো ভুল করবে। আচ্ছা যাক, ভেরি গুড। বাকিরা রেসপন্স করতে হবে, আর যদি ভুলও যায় কোনো সমস্যা নেই। প্রথমবার ভুল গেছে বাট নিচেরটা ঠিক আছে। ভেরি গুড জেমি। দ্বিতীয়টা আমারও যে কারেক্ট প্রথমবার করেছো। আচ্ছা, কোনো সমস্যা নেই, ফার্স্টটা ভুল গেল, ওটা একটু হার্ড ছিল। তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আজকে সুন্দর করে ক্লাস করার জন্য। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা ন্যারেশনের বাকি রুলস গুলো পড়বো, এরকম মজার মজার এক্সাম্পল সলভ করবো, তাহলে তোমাদেরও ভালো লাগবে আমারও। আহ যেহেতু আমাদের এখানে আজান হচ্ছে, তো চলো আজকের ক্লাসটা আমরা এখানে এন্ড করি, ঠিক আছে? শুনতে পাচ্ছি সবাই? জি মিস। জি মিস। আচ্ছা, মিস তো তোমাদের হচ্ছে এই পর্যন্তই পড়া থাকবে। এন্ড জুয়াইরিয়া, যেহেতু তুমি একটু লেটে জয়েন করেছো, তাও তুমি অনেক ভালো করেছো। রোলস হয়তো সবগুলো দেখতে পারোনি, তাও ভালো করেছো। তো নেক্সট প্রবলেম থাকলে অবশ্যই জানাবে নেক্সট দিন। আর এই পর্যন্ত আমরা সবাই পড়ে আমাদের হচ্ছে কত রুল পর্যন্ত আজকে পড়ালেন? রুলস 3 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত ক্লাসটা শেষ করবো। আমরা বেসিক শুরু করেছি, আসলে ন্যারেশনের খুব একটা আগাইনি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো। মিস মিস আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সালাম।